ক্লাস 10 সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলছে তোমাদের? তোমাদের দাদা দিদিরা তো প্রায় সবাই মাধ্যমিক পাশ করে গেল। এবার কিন্তু তোমাদের পালা। প্রথম ইউনিট টেস্ট সবাই দিয়ে নিয়েছো, এবার সেকেন্ড ইউনিট টেস্ট। সম্ভবত আগস্ট মাসেই সেকেন্ড ইউনিট টেস্টটা হবে। এবারে আশা করি স্টাডি টাইম বাংলা তোমাদের অনেক সাহায্য করতে পারবে। আমাদের সাথে থেকো, তাহলেই তোমরা অনেক সাহায্য পাবে আশা করছি স্টাডি টাইম বাংলার তরফ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের পাঠ্যে বহুরূপী গল্পটি। বহুরূপী গল্পের লেখক হলেন কবি সুবোধ ঘোষ। আমরা প্রথমে কবির সম্বন্ধে একটু জেনে নিই। বহুরূপী গল্পের লেখক হলেন সুবোধ ঘোষ। জন্ম 1910 সাল, মৃত্যু 1980। তার জন্ম হয় বিহারের হাজারিবাগে, কিন্তু আদি নিবাস ছিল বাংলাদেশে। তিনি বাংলাদেশেই ছোট থেকে বড় হয়েছিলেন। তিনি তার কর্মজীবনেও ছিলেন একজন বহুরূপী মানুষ। তার কর্মজীবনের সূচনা করেন বাস কন্ট্রাক্টরি দিয়ে। কখনো তিনি সার্কাসে কাজ করতেন, কখনো চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে কাজ করেছেন, কখনো চায়ের দোকানে, কখনো বা বেকারি ব্যবসায়। এছাড়াও আরও অনেক কাজই তিনি করেছেন তার কর্মজীবনে। তিনি কর্মজীবনে তার অনেকগুলি ধাপ পেরিয়ে এসেছিলেন। আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে তিনি সহকারী হিসাবে যোগদান করেছিলেন এবং তারপরেই তিনি সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তার কৃতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অযান্ত্রিক, ফসিল, ভারত প্রেম কথা, ত্রিজামা ইত্যাদি। তিনি তার সাহিত্য কৃতির জন্য আনন্দ পুরস্কার পান এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও তিনি জগত্তারিণী পদক প্রাপ্ত হন। আমাদের আলোচ্য বিষয় বহুরূপী গল্পটি তার গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। বহুরূপী শব্দের অর্থটি হল যিনি বহু রূপ ধারণ করেন। আমাদের গল্পে এই হরিদা চরিত্রটি হচ্ছে বহুরূপী। হরিদা চরিত্রটি গল্পের মেন চরিত্র। আমাদের মানুষকে দৈনন্দিন জীবনে চাহিদা মেটানোর জন্য নানা রকম জীবিকা নির্বাচন করতে হয়। অফিস, আদালত, কলকারখানা, সেটা যেখানেই হোক। কিন্তু আমাদের গল্পের চরিত্র হরিদা, তিনি আমাদের সবাইকার মতো সময়ের বাঁধনে থাকতে চায়নি। তিনি নিজের মতো বাঁচতে চেয়েছেন। তিনি নিজের মতো নিজের পেশাটাকে বেছে নিয়েছিলেন। তিনি তার পেশা হিসাবে নির্বাচন করেছিলেন বহুরূপী পেশাটিকে। অর্থাৎ তিনি বিভিন্ন রকমভাবে সেজে, বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে আনন্দ দিতে চেয়েছিলেন। তিনি এই আনন্দ দিয়েই যেটুকু অর্থ উপার্জন করতেন, সেইটুকু দিয়েই তিনি তার জীবনটাকে চালাতেন। তিনি কখনো সাজতেন কাবুলিওয়ালা, তিনি কখনো সাজতেন পাগল, কখনো বা বাইজি, কখনো বা পুলিশ, কখনো বা কাপালিক। এতক্ষণ আমরা আমাদের কেন্দ্রীয় চরিত্র হরিদার সম্বন্ধে শুনছিলাম। এবার আমরা আমাদের বইয়ের গল্পে যে আমাদের পাঠ্যে গল্পটিকে গল্পকার 3টি পর্বে ভাগ করেছেন। আমরা আজ শুনব প্রথম ভাগ, অর্থাৎ প্রথম পর্ব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কথক তার বন্ধু অনাদি ও ভবতোষকে নিয়ে হরিদার কাছে এসেছেন। হরিদাকে তারা বলছেন যে, জানো তো হরিদা, জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী নাকি হিমালয়ে থাকেন, হিমালয়ের কোনো একটি গুহাতে থাকেন। তার বয়স নাকি হাজার হাজার বছর। তিনি নাকি আবার সারা বছরে একটি মাত্র হরিতকি খান, আর কিচ্ছু খান না।
তিনি নাকি কাউকে তার পায়ের ধুলো দেন না, কিন্তু আমাদের জগদীশবাবু নাকি ছলে বলে তার পায়ের ধুলোটি পেয়েছেন। এবং সেই সন্ন্যাসী যখন বিদায় নিচ্ছিলেন তখন জগদীশবাবু তাকে ভালো রকম অর্থ প্রদান করেছেন। এখানে দেখো, আমাদের বহুরূপী গল্পে কথক আরও একটি চরিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন জগদীশবাবু। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি, কিন্তু খুবই কৃপণ। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জগদীশবাবু কৃপণ হলেও তিনি কিন্তু এই সন্ন্যাসীকে কিছু অর্থ প্রদান করেছেন, অর্থাৎ তার কিন্তু আধ্যাত্মিক দিকেও মনমতি আছে। এই কথাগুলি শুনে হরিদার মন গম্ভীর হয়ে গেল। হরিদা মনে মনে যেন কিছু ভাবতে লাগলো। কেন মন গম্ভীর হলো তা আমরা পরে জানব। এখন আমরা তার আগে হরিদার আরও কিছু কথা শুনে নিই। শহরের সব থেকে সরু গলিতে হরিদার বসবাস। সংসারে সে একাই। সেখানে আমাদের কথক ও তার বন্ধুরা মাঝে মাঝে হরিদার কাছে চা খাওয়ানোর জন্য যায়। যদিও চা, চিনি, দুধ সবই কথকরাই নিয়ে যেতেন, হরিদা শুধুমাত্র সেটিকে বানিয়ে দিতেন। তিনি এতটাই গরিব যে তার প্রতিদিনের ভাত জুটত না। কোনো দিন তো তার চাল কেনার পয়সাটুকুও থাকতো না। তবুও তিনি কিন্তু কোনো অফিস বা কলকারখানার কাজে যোগ দেননি। হরিদার আয়ের পথ ছিল একমাত্র বহুরূপী সেজেই। বহুরূপী সাজার পর তাকে যারা চিনতেন তারা খুশি হয়ে 2-4 পয়সা দিতেন, আর যারা জানতেন না তারা আসলে বুঝতেই পারতেন না যে এটা আসলে বহুরূপী না কোনো সাধারণ মানুষ। আসলে তিনি এতটাই নিপুণ ছিলেন তার অভিনয়ের দক্ষতায়, তাই তাকে যারা চিনতেন তারা ছাড়া আর কেউ বুঝতেই পারতেন না। অবশ্য পরে যারা বুঝতে পারতেন তারা 2-4 পয়সা বকশিস দিয়ে যেতেন অবশ্য। আর এইভাবেই তার চলে যেত। যদিও হরিদা সপ্তাহে মাত্র একদিন বহুরূপী সেজে বেরোতেন, তাতেই যা আয় করতেন তাই দিয়েই সারা সপ্তাহ চালাতেন। এবার আমরা হরিদার কিছু বহুরূপী সাজার ঘটনা শুনে নিই। একবার তিনি পাগল সেজেছিলেন। হাতে একটা থান ইট নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে যেখানে বাস যাত্রীরা আসছিল সেদিকে তাক করেছিলেন। সবাই তো চারিদিকে হই হুল্লোড় শুরু করে দিয়েছিল। বাসের যাত্রীরাও ভয় পেয়ে গেছিল, পাগল বেরিয়েছে, তাও আবার হাতে একটা থান ইট নিয়ে। কিন্তু বাসের কন্ট্রাক্টর ও বাস ড্রাইভার একটুও বিচলিত হতেন না। তারা জানতেন যে এটা হরিরই কাজ। যদিও বাসের যাত্রীরা পরে নিজেরাই বুঝতে পেরে যেতেন যে আসলে এটা পাগল নয়। তারপর তাকে যথারীতি তারা বকশিসও দিতেন। এরপর একদিন হরিদা বাইজি সেজে, পায়ে ঘুঙুর বেঁধে, শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার দোকানদার, রাস্তার মানুষেরা তার দিকে তাকিয়ে তো সবাই দেখছিল, কিন্তু যারা জানে তারা বুঝতে পেরেছিল যে এটা হরি। কিন্তু শহরে যারা নতুন তারা তো বুঝতেই পারছিল না, তারা পুরো হাঁ করে তাকিয়েছিল। অবশ্য সেই দিন হরিদার ভালোই ইনকাম হয়েছিল। প্রায় 8 টাকা 10 আনা ইনকাম করেছিল সেদিন হরিদা। এরপর হরিদা আবার একদিন পুলিশ সেজেছিল। পুলিশ সেজে দয়ালবাবুর বাগানে লিচু চোর ধরেছিল। তারা কারা না, তারা হচ্ছে স্কুলের কয়েকজন ছাত্র। তো সেই চোরেদেরকে ছাড়ানোর জন্য স্কুলের স্যার এসে পুলিশকে 8 আনা ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছিলেন। কিন্তু মাস্টারমশাই জানতেই পারেননি যে এটি আসলে আসল পুলিশ নয়। যদিও মাস্টারমশাই পরে জানতে পেরেছিলেন। তখন অবশ্য তিনি হরিদার তারিফই করেছিলেন, হরিদার সাজের তারিফ করেছিলেন। এবার গল্পের প্রথমে আমরা দেখছিলাম যে হরিদা
গম্ভীর হয়ে বসেছিলেন, কিছু ভাবছিলেন। এখন আমি বলবো যে তারপর কি হলো। এবার হরিদা মনে মনে তখন ভাবছেন যে এবারে বড় কিছু একটা করতে হবে। তখন হরিদা কতকদেরকে বললেন যে আজ তোদের একটা জব্বর খেলা দেখাবো। কি খেলা সেই সব কিছু কিন্তু হরিদা বললেন না। কোথায় খেলা দেখাবো, হ্যাঁ সেটা বললেন, খেলাটি দেখাবেন জগদীশ বাবুর বাড়িতে। হরিদা বললেন যে আজ সন্ধ্যাবেলা তোরা সবাই সেখানে মানে জগদীশ বাবুর বাড়িতে উপস্থিত থাকবি। দিয়ে হরিদা বললেন যে এবারে আমি আর লোকের কাছ থেকে 2-4 পয়সা নেব না, এবারে মারিত হাতি লুটিত ভাণ্ডার। এ থেকে বোঝা যাচ্ছে যে হরিদা এবারে অনেক টাকা পয়সা ইনকাম করতে চাইছে, কারণ তার কথাতেই যে উঠে এলো মারিত হাতি লুটিত ভাণ্ডার। মানে যদি কোনো কিছু মারতে চান সেটা হাতির মতো বড় কিছু হবে, আর যদি কোনো কিছু লুট করতে চান তাহলে সেটা ভাণ্ডার লুট করার মতোই ভাণ্ডার হবে। এরপর কথক ও তার বন্ধুরা মিলে প্ল্যান করে নিলেন যে কিভাবে যাওয়া যায় জগদীশ বাবুর বাড়ি। তারপর তারা ঠিক করলেন যে তারা স্পোর্টসে চাঁদা আদায়ের জন্য জগদীশ বাবুর বাড়ি যাবেন। যথারীতি তারা প্ল্যান করে নিল কিভাবে যাবে, এবং হরিদাও নিজের মনে মনে তখন প্ল্যান করে নিল যে হরিদা তাদেরকে কি খেলা দেখাবে। এই হলো আমাদের প্রথম পর্বের আলোচনা। তোমরা সবাই জানিও পর্বটি কেমন লাগলো। এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসব এবং তারপর আরেকটা তৃতীয় পর্বের ভিডিও আনব। কমেন্ট বক্সে অবশ্যই সবাই লিখবে গল্পটা কেমন লাগছে।